সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের স্বাস্থ্যের কথা বলে, আপনাদের সুস্থ সুন্দর জীবনের কথা বলে। আমরা আজকে প্রতিদিনকার মতোই স্বাস্থ্য নিয়েই কথা বলবো, অসুখ বিসুখ নিয়ে কথা বলবো এবং সেগুলোর কী সমাধান আছে সেগুলো নিয়ে আমরা জানবো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পিত্তথলির অসুখ, এবং পিত্তথলির অসুখ এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের দুজন বিশেষজ্ঞ অতিথি, সুদূর চট্টগ্রাম থেকে দুজনই। ডাক্তার প্রদীপ কুমার নাথ, তিনি কনসালটেন্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ডাক্তার মোহাম্মদ আহসানুল আবেদিন, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার প্রদীপ কুমার নাথ এবং ডাক্তার মোহাম্মদ আহসানুল আবেদিন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগতম নেক্সাস টেলিভিশনের সকল কলাকুশলী এবং উপস্থাপক উজ্জ্বল ভাই, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর প্রদীপ। আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ আহসানুল আবেদিনের কাছে যাব। প্রিয় দর্শক, আমরা আগেই বলেছি যে আজকে আমাদের বিষয়টি হচ্ছে পিত্তথলির অসুখ। পিত্তথলি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজও সে সম্পাদন করে থাকে, এবং এই পিত্তথলির কিছু কিছু অসুখ হয়, এটা আমরা জানি। পাথর হয়, পাথর ছাড়াও নানান রকমের প্রদাহ, এছাড়া আরও অনেক ধরনের অসুখ, যেগুলো আমরা আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে জানবো। আপনাদেরও অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে পিত্তথলিতে অসুখ হলে বা পিত্তথলি পাথর হলে আমরা কি করতে পারি। আজকে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জায়গায় অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা আমাদের স্ক্রিনে দেখানো যে ফোন নম্বরটি, সেই নম্বরে আপনারা ফোন দিয়ে আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে আপনাদের প্রশ্নটি করতে পারবেন এবং আপনাদের উত্তরটি জানাবার জন্য আমরা চেষ্টা করব। প্রথমে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ আহসানুল আবেদিনের কাছে। ডাক্তার আহসানুল আবেদিন, আমরা একটু আপনার কাছে জানতে চাই, পিত্তথলি মানবদেহের কি কাজে লাগে? মানবদেহের জন্য আসলে পিত্তথলি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং আমরা যে হজমের জন্য যে পিত্ত রস প্রয়োজন হয় সেটি মূলত তৈরি হয় লিভার বা যকৃৎ থেকে, এবং পিত্তথলির কাজ হচ্ছে সেই পিত্ত রসটাকে, প্রয়োজনের অতিরিক্ত যে পিত্ত রস তৈরি হয় সেটাকে সংরক্ষণ করা, সেটাকে কনসেন্ট্রেশনটা ঠিক রাখা, এবং বিশেষ করে যখন আমরা একটু তৈলাক্ত খাবার বা চর্বি জাতীয় খাবার যেগুলো খাওয়া হয় ওগুলো হজমের জন্য যে অতিরিক্ত পিত্তরসের মাঝে মধ্যে প্রয়োজন হয়, সেই অতিরিক্ত সাপোর্টটা দেওয়ার জন্যই পিত্তথলি থেকে রসটা তখন নিঃসরণ হয়। এটাই মূলত পিত্তথলির কাজ। অনেক ধন্যবাদ আপনাকে। পিত্তথলিতে কি কি অসুখ হতে পারে ডক্টর আবেদিন? পিত্তথলিতে অনেক ধরনের অসুখই হয়। এর মধ্যে আমাদের সামাজিকভাবে আমাদের যেটা সবচেয়ে কমন বা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে পিত্তথলির পাথর হওয়া। এছাড়াও পিত্তথলিতে পলিপ বলি আমরা, যেটা হলো পিত্তথলির ভিতরের কিছু মাংস বাড়ে বা গোটা দেখা দেয়, সেটা যা পরবর্তীতে পিত্তথলির ক্যান্সারেও রূপ নেওয়ার একটা ঝুঁকি থেকে যায়। বা কারো কারো সরাসরি পিত্তথলির ক্যান্সার নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে। এছাড়াও কিছু কিছু অন্যান্য ওষুধের সাথে, যেমন কারো টাইফয়েড হলো, সেক্ষেত্রেও কিন্তু পিত্তথলিতে প্রদাহ হতে পারে। এবং অনেকদিন দীর্ঘদিন জ্বর থাকলে কিছু অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক পাওয়ার ফলেও পিত্তথলিতে পিত্ত রসটা ঘন হয়ে যায় বা পিত্তরসের যে কিছু ময়লা জমে, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। কৃমির সমস্যা থাকলে, যেটা আমাদের সমাজে খুবই কমন, সেটা পিত্তনালী দিয়ে ঢুকে পিত্তথলিতেও কৃমি যেতে পারে, এবং সেটাও প্রদাহের একটা কারণ হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। যাচ্ছি ডক্টর প্রদীপ কুমার নাথের কাছে। ডক্টর প্রদীপ, পিত্তথলির মানে আমাদের ডক্টর আহসান আবেদিন যেটা বললেন যে বেশিরভাগ রোগীরাই পিত্তথলির পাথর নিয়েই আসে। পিত্তথলির পাথর কাদের বেশি হয়, কোন ধরনের মানুষদের? নারী, পুরুষ বা বয়সের, মানে বিভিন্নভাবে যদি আমরা একটা চিন্তা করি আর কি, তাহলে? ধন্যবাদ ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল। জি, অ্যাকচুয়ালি পিত্তথলির পাথরের যদি আমরা প্রদাহের কথা বলি, সেটা হচ্ছে সব একেবারে কমন বলা যায় আমাদের দেশে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি। তো কতগুলো রিস্ক ফ্যাক্টর বলি আমাদের ভাষায়, যে রিস্ক ফ্যাক্টর গুলো থাকলে আমাদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। জি, তার মধ্যে যেমন হচ্ছে, আমরা যদি জেন্ডার বিবেচনা করি, আমাদের কম্পারেটিভলি দেখা যায় মহিলা পেশেন্টদের বা মহিলা মানুষদের পিত্তথলিতে পাথরের সম্ভাবনা বেশি। যাদের বয়স 40-এর উপরে উঠে যায় তাদের ক্ষেত্রে পিত্তথলি পাথর থাকতে পারে। যেসব মহিলা কন্ট্রাসেপটিভ পিল অথবা জন্ম নিবন্ধীকরণ পিল খেয়ে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। খাবারের ক্ষেত্রে আমরা বলে থাকি যারা ফ্যাট ডায়েট বেশি খায় কিংবা যারা লো ফাইবার জাতীয় খাবার কম খায় তাদের ক্ষেত্রে হতে পারে।
কারো কারো ক্ষেত্রে যেমন দেখা যায় ব্লাডে কিছু জন্মগত ডিসঅর্ডার থাকে, আপনি একজন হেমাটোলজিস্ট, আপনি ভালো জানবেন। আহ, যেমন ধরুন সিকেল সেল ডিজিজ বলি আমরা, জি আমরা থ্যালাসেমিয়া বলে থাকি, জি হেরিটেরি স্পোরোসাইটোসিস, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় পিত্তথলি পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রেগন্যান্সিতে পিত্তথলি পাথর হয়ে থাকে। এমনকি ডায়াবেটিস যাদের থাকে, যাদের একটু অবেসিটি বা স্থূলতা বা শরীরে একটু ফ্যাটি ভাব থাকে, তাদের ক্ষেত্রে হতে পারে। ইভেন জেনেটিক ক্ষেত্রে দেখা যায় যাদের বংশগতভাবে পিত্তথলিতে পাথর আছে, তাদের ক্ষেত্রে হতে পারে। আর জিওগ্রাফিক্যাল যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে নেটিভ আমেরিকান, মেক্সিকান এবং ইউরোপিয়ানদের ক্ষেত্রে দেখা যায় পিত্তথলি পাথর বেশি হয়ে থাকে। আমাদের দেশে যদিও এক্সাক্ট কোনো ডাটা নেই, দেখা যায় ওসব দেশে প্রতি 10 জনের একজন পিত্তথলি পাথরে ভুগে থাকেন। অনেক ধন্যবাদ। প্রতি 10 জনে একজন, তার মানে তো হচ্ছে এটা একটা মানে খুবই বিরাট জনগোষ্ঠী। বিরাট জনগোষ্ঠী এবং প্রচুর মানুষ নিশ্চয়ই আপনাদের কাছে এই সমস্যাগুলো নিয়ে আসে। আপনাদের কাছে কেমন মানে রোগীরা আসলে কোন পর্যায়ে আসে বা কি ধরনের প্রবলেম নিয়ে আসে, ডক্টর প্রদীপ? আমাদের কাছে আসলে বিভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে আসে। জি যেমন কিছু কিছু পেশেন্ট আসে যারা স্ট্রেট ফরওয়ার্ড পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়। পেটের ব্যথাটা সাধারণত উপরের পেটে থাকে, জি পাঁজরের একটু নিচেই, মাঝখান বরাবর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটা রাইট শোল্ডার এবং পিছনে, আমাদের চেস্টের পিছনে গিয়ে অনেক সময় ব্যথা হতে পারে। আবার সেই সাথে ভমিটিং থাকে, কারো কারো ক্ষেত্রে জ্বর থাকে, কারো ক্ষেত্রে বমি ভাব থাকে। এমনকি এসব ক্ষেত্রে ক্লাসিক্যালি অনেক সময় কোনো ফ্যাটি খাবারের সাথে সম্পর্ক থাকে, কেউ কেউ দাওয়াত খাওয়ার পরে এই ধরনের ব্যথা শুরু হয়। তো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে, টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে অনেকে আসে। আমরা তখন তাৎক্ষণিক কিছু পরীক্ষা নিরীক্ষা এবং ক্লিনিক্যাল কিছু সিমটম দেখে, সাইন দেখে আমরা ধরে নিই যে এটা পিত্তথলি পাথর, আর পরীক্ষা করলে আমরা এটা কনফার্ম করতে পারি। এছাড়া একটা গ্রুপ অফ পিপল আসে যারা বিভিন্ন কারণে, অনেকে দেখা যায় এখন তার হেলথ চেক আপ করলো, হেলথ চেক আপ করতে গিয়ে দেখা গেলো তার একটা পিত্তথলিতে পাথর পাওয়া গেল, অথবা অন্য কোনো রোগের জন্য নিয়ে ওরা ভুগছে, তখন একটা পেটের একটা আল্ট্রাসাউন্ড করলো, তখন দেখা গেল সে পিত্তথলি পাথর নিয়ে আসছে। এছাড়া কমপ্লিকেট থাকে, যেমন প্যানক্রিয়াটাইটিস, কোনো মানুষ যদি প্যানক্রিয়াটাইটিস ভুগে থাকে, তাদেরকে যখন আমরা স্ক্যান করি দেখা যায় তার পিত্তথলি পাথর। তো প্রেগনেন্সিতে এরকম অনেক সময় আল্ট্রাসাউন্ড করলে পিত্তথলিতে পাথর পাওয়া যায়। তো নানান ধরনের প্রেজেন্টেশন নিয়ে অ্যাকচুয়ালি পিত্তথলির পাথর আসে। তো যাদের ব্যথা থাকে না, ওরা আসলে ইনসিডেন্টাল ফাইন্ডিংস বলি আমরা এটাকে। এটা দেখা যায় অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করিয়েছে, তাদের ক্ষেত্রে একটা সাইলেন্ট গলব্লাডার স্টোন পাওয়া মানে গেল। এমনি আলট্রাসোনোগ্রাম করা হলো কিন্তু দেখা গেল যে মানে পিত্তথলিতে একটা পাথর ধরা পড়লো। এই যে পেশেন্টদের Exactly. হ্যাঁ ব্যথা থাকে না কিন্তু আলট্রাসোনোগ্রামে দেখা গেল যে পাথর আছে, তো এই পেশেন্টদের ক্ষেত্রে ডক্টর আবিদিনের কাছে আমার এই প্রশ্ন, যে যাদের ব্যথা থাকে না কিন্তু তারা কোনোভাবে জানতে পারলো যে তার পিত্তথলিতে পাথর আছে, এই পেশেন্টদের ক্ষেত্রে আসলে আপনাদের ট্রিটমেন্ট অপশন কি? সে কি অপারেশন করবে নাকি অপেক্ষা করবে? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন, এবং এটা কমনলি ম্যাক্সিমাম রোগী এই কোশ্চেনটা করে থাকে, বিশেষ করে যারা একটু আগে ডক্টর প্রদীপ বলল জি যে অন্য কোনো রোগের কারণে আল্ট্রাসোনোগ্রাফি করে ধরা পড়লো। তো সেক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে, এটাকে আমরা আসলে বলি অ্যাসিমটোমেটিক গলস্টোন, অর্থাৎ রোগীর কোনো সিমটম নেই। তো এক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় বিবেচনা করি যে তার চিকিৎসা লাগবে কি লাগবে না। প্রথমেই কিন্তু রোগীর হিস্ট্রিটা খুব ভালোভাবে নিতে হতে হবে। ব্যাপারটা এরকম না যে শুধু ব্যথা নেই বলে তার পিত্তথলির পাথরের কোনো লক্ষণ নেই, তা না। পিত্তথলির পাথর হলে অনেক ক্ষেত্রে রোগীদের কিন্তু হজমের কিছু সমস্যা হয়। বেশ কিছু রোগী কমপ্লেইন করে যে ওনার খাওয়ার পরে পেটটা একটু ভার ভার লাগছে, বা পেটটা ফেপে যায়, বা গ্যাস হয়ে যায়, একটু খেলে বেশি খেয়ে ফেলছে বলে মনে হয়, বা অনেক সময় রোগীরা বলে একটু পিঠের দিকে হালকা ব্যথা লাগে। এই ধরনের সিমটমস গুলোও কিন্তু পিত্তথলির পাথরের কিছুটা লক্ষণ। তো কারো কারো যদি কোনো লক্ষণই না থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াচ অ্যান্ড ওয়েট করার কথা বলি, তবে এর কিছু ব্যতিক্রম আছে নিঃসন্দেহে। প্রথম ব্যতিক্রম হলো একজন ডায়াবেটিস রোগী, যিনি ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে, সাথে পিত্তথলির পাথর ধরা পড়লো কিন্তু কোনো লক্ষণ নেই, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অপারেশন করে ফেলতে বলা হয়। কারণ হলো, ডায়াবেটিস রোগীর যদি এই পিত্তথলির পাথরের কারণে তার কখনো যদি ইনফেকশন হয়, যেহেতু ডায়াবেটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, ওনার ইনফেকশনের প্রবণতাটা বা মাত্রাটা কিন্তু প্রথমেই অনেক বেশি হতে পারে।
সেক্ষেত্রে পিত্তথলিতে পুজ জমে যায় বা ইনফেকশন বেশি হয়ে যায়, এবং মারাত্মক ক্ষেত্রে অনেক সময় পিত্তথলির পচনও শুরু হয়। তখন কিন্তু অপারেশন তো জীবন রক্ষার জন্য করতেই হবে, তবে অপারেশনটা অনেক বেশি জটিল হয়ে যায়। আমরা সাধারণত যেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি, তখন সেটা অনেক ক্ষেত্রে সম্ভবপর নাও হতে পারে। এই কারণে ডায়াবেটিস রোগীদের পিত্তথলি পাথর ধরা পড়লে যদি লক্ষণ নাও থাকে, করে ফেলতে বলা হয়। এছাড়া আরো কিছু ব্যতিক্রম আছে, যেমন কারো পিত্তথলির পাথরের সাথে পিত্তথলিতে পলিপ পাওয়া গেল, তখনও কিন্তু অপারেশনটা করে ফেলতে বলা হয়। কারণ পাথর এবং পলিপ দুটোটাই যদি একসাথে থাকে, সেটা একটু রিস্ক ফ্যাক্টর বলা হয়, ক্যান্সারের রূপান্তর ফ্যাক্টর। এই ধরনের পলিপগুলো ক্যান্সারে রূপান্তরিত হওয়ার প্রবণতা বেশি থাকে। আবার কারো কারো পিত্তথলির যে ওয়াল বা পিত্তথলিটাই অনেক সময় আমরা পোর্সেলিন গলব্লাডার বলি, বা ক্যালসিফিকেশন হয়, ক্যালসিয়াম জমে যায়, সাথে পিত্তথলির ভিতরে পাথর আছে কিন্তু লক্ষণ নেই, তখনও আমরা অপারেশন করতে বলি। এছাড়া কিছু রক্ত রোগের কারণে যখন পিত্তথলিতে পাথর হয়, তখনও বলা হয়। আরেকটা বিষয় রোগীরা খুব কমনলি প্রশ্ন করে, যে আমার পিত্তথলিতে পাথর, এটা সাইজটা কেমন হলো, বা সংখ্যা কতটা কয়টা আছে, পাথর? কয়টা পাথর আছে। হ্যাঁ। তো বিষয়টা আসলে পিত্তথলির পাথরের চিকিৎসা এর সংখ্যা অথবা তার সাইজের উপর খুব একটা বেশি নির্ভর করে না। বরং যদি ছোট পাথর থাকে, তাদেরকে কিন্তু আমরা বলি যে অপারেশন করে ফেলতে। কারণ ছোট পাথর থাকলে পিত্তথলি থেকে পাথরটা বেরিয়ে অনেক সময় পিত্ত নালীতে ঢুকে যায়, জি। তখন কিন্তু রোগীর আবার জন্ডিস বা অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে দুটো অপারেশন লাগতে পারে। অনেক ধন্যবাদ এই জন্য ডক্টর আবেদিন। আমরা এই জায়গাটায় যাব, আমাদের সাথে একজন করে ফেলতে দর্শক যুক্ত আছেন। আমি একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। নাটোর থেকে বলছিলাম, আফজাল হোসেন। কোথা থেকে? আজকে নাটোর থেকে। নাটোর থেকে। জি আমার এই যে আর কি ছেলের বউয়ের, হ্যাঁ, জি প্রেগনেন্সি, তো জি। ওনার প্রেগনেন্সি অবস্থায় এই পিতলের পাথর ধরা পড়ছে আর কি। আচ্ছা হ্যাঁ, তো এখন তো কিছু খেতে পারছে না, ভাত টাত যাই খায় বা অন্য কিছু খায়, বলছে আবার বমিও হয়, কিন্তু ডাক্তারে বলেছে যে এখন কোনো চিকিৎসা দেওয়া যাবে না, বাচ্চার অপারেশনের পর এর অপারেশন। আর বাচ্চার ওই বউ আর কি কিছুই খেতে পারছে না। এই অবস্থায় কি পরামর্শ আছে আর কি? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা উত্তরটি নিব ডাক্তার আহসানুল আবেদিনের কাছে। ডক্টর আবেদিন। জি। উনি যেটা বললেন যে ওনার ছেলের বউ প্রেগনেন্সি এবং পিত্তথলির পাথর, দুটো রোগী দুটোতেই সাফার করছেন। এখানে বমিটা বলেছেন, তবে আসলে ওনার প্রেগনেন্সিটা কত সপ্তাহ সেটাও একটা বিষয়। কারণ আমরা জানি যে প্রেগনেন্সির প্রথম দিকে, ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়, প্রথম 1/3 সময় বমির প্রবণতাটা বেশি থাকে। তো ওই বমিটা কিন্তু প্রেগনেন্সির জন্য হতে পারে। তবে যদি ওনার পিত্তথলিতে পাথরের কারণে ব্যথা এবং বমি দুটোই একসাথে চলে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ আমরা দেই। আহ, আমরা একটু ওয়েট করতে বলি রুগীদেরকে, কারণ প্রেগনেন্সিতে অপারেশন করতে গেলে ঝুঁকি থাকে, কিছু ঝুঁকি থাকে। এর মধ্যে হচ্ছে অ্যানেস্থেসিয়া জনিত কারণে প্রেগনেন্সির কিছু ঝুঁকি বেড়ে যায়। সেজন্য আমরা একটু ওয়েট করতে বলি। এক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা পিত্তথলির পাথরের জন্য কিছু ব্যথার ওষুধ দেওয়া হয়, এবং ভমিটিংটা যদি ওনার প্রেগনেন্সিটা যদি প্রথম তৃতীয়াংশে না হয়ে থাকে, প্রেগনেন্সি যদি ওনার মোটামুটি 16 সপ্তাহ পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রেগনেন্সি জনিত বমিটা একটু কম, সেক্ষেত্রে পিত্তথলি পাথরের জন্যই বমি হয়, সেক্ষেত্রে বমির ওষুধও আমরা দিতে বলি। তো এক্ষেত্রে আমরা ওনাকে বলবো, একজন সার্জারি বিশেষজ্ঞ উনি নাটোরে আছেন, ওনার সাথে যোগাযোগ করে সরাসরি পেশেন্টটা দেখে ডিসিশন নেওয়াটা ইজি হবে। যদি দেখা যায় যে ব্যথা খুবই বেশি হচ্ছে এবং ইনফেকশন হচ্ছে, জ্বর হচ্ছে বেশি, সেক্ষেত্রে কিন্তু এমন না যে প্রেগনেন্সিতে একেবারে করা যাবে না, তা না। আর্লি প্রেগনেন্সিতে কিন্তু করা যায়, তবে লেট প্রেগনেন্সি হলে আমরা একটু ওয়েট করতে বলি, ডেলিভারি হওয়া পর্যন্ত ওয়েট করতে বলি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আশা করছি যে আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। ডক্টর প্রদীপ কুমার নাথ, আপনার কাছে একটু যাব। সেটা হচ্ছে যে আমরা একটু আপনার কাছে জানতে চাই, পিত্তথলির পাথর, আমরা এর আগে ডক্টর আবেদিনের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে পিত্তথলির পাথরগুলো কখনো কখনো স্লিপ করে যে কমন বাইল ডাক্ট বা অন্য যে জায়গাগুলোতে গিয়ে জন্ডিস করতে পারে। এই বিষয়টি নিয়ে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, পিত্তথলি পাথর থেকে যেটা হয়,
যখন স্মল বা ছোট সাইজের কোনো পাথর থাকে, তখন এই পাথরটা অনেক সময় স্লিপ করে পিত্তনালীতে ঢুকে যায়। এছাড়া এমনিতেও পিত্তনালীতে কিন্তু পাথর হতে পারে, হতে পারে। কিংবা লিভার থেকেও কোনো কারণে যদি পাথর তৈরি হয়, সেটা এই পিত্তনালী এই চ্যানেলের মাধ্যমে নিচের দিকে এসে মেইন পিত্তনালী সেটাতে কিন্তু এসে আটকে যেতে পারে। তো এই যেটা আটকে যায় সেটা পিত্তনালীর পাথর, বা আমাদের ভাষায় আমরা কোলিডোকোলিথিয়াসিস বলে থাকি। তো আচ্ছা। এটাতে কিন্তু যেই সিমটম গুলো থাকে, এটার সাথে এডিশনাল আরো কিছু যেমন জন্ডিস হয়ে থাকে, তারপর তার স্টুলে কিছু কালার চেঞ্জ হয়ে থাকে, ইউরিনে কালার চেঞ্জ হয়ে থাকে, এমনকি তার কেঁপে কেঁপে জ্বর আসে, এবং এগুলো মাত্রা অনেক বেশি থাকে। তো এই ধরনের প্রেজেন্টেশন গুলো নিয়ে মূলত পিত্তনালীর পাথর আসে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ব্রেক নিব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি আমাদের শরীরের খুবই কমন কিছু সমস্যা নিয়ে, পিত্তথলির অসুখ। পিত্তথলির অসুখ অনেক রকমের অসুখ হতে পারে, সেসব আমরা আমাদের আলোচনা ইতিমধ্যে বলেছি, এবং সেসব নিয়ে আমরা কথা বলবো যে কী ধরনের সমস্যা এবং সমাধান কি সেসব নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আহসানুল আবিদ, তিনি সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ডাক্তার প্রদীপ কুমার নাথ, কনসালটেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর মোহাম্মদ আহসানুল আবেদিন, আমরা বিরতির আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পিত্তথলিতে কী ধরনের অসুখ হয়। আমরা কয়েকটি অসুখের নাম জেনেছি। পিত্তথলিতে ক্যান্সার হতে পারে, এরকম একটি কথা আপনি আমাকে বলেছেন আমাদেরকে। আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। পিত্তথলিতে কী ধরনের ক্যান্সার হয় এবং সেগুলো কতটা ভয়ঙ্কর, বা কিভাবে আমরা সেগুলোকে আর্লি ডিটেকশন করতে পারি, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে এই বিষয়ে। পিত্তথলির ক্যান্সার হতে পারে, এটা অনেকগুলো কারণ আছে। এর মধ্যে কিছু হচ্ছে জেনেটিক ফ্যাক্টর বলা হয়, যে কারো যদি বংশগত কারো ক্যান্সার থেকে থাকে, ইভেন অন্য ক্যান্সার থাকলেও তার কিন্তু পিত্তথলির ক্যান্সারের ঝুঁকি আছে। এছাড়া পিত্তথলিতে যদি পাথর দীর্ঘদিন ধরে থাকে এবং সেটা বিনা চিকিৎসায় আছে, অনেক দিন ধরে পাথর আছে, এটাও কিন্তু একটা ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে পলিপ বা গোটা হওয়া, ভিতরে মাংস বাড়া বা গোটা হওয়া। তো এখানে বলা হয় যে পলিপের সাইজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি কোনো পলিপের সাইজ 5 মিলিমিটারের কম হয়, যেটা আল্ট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যায়, সেক্ষেত্রে আমরা ওয়েট করতে বলি। তবে রোগীকে আমরা উপদেশ দেই 6 মাস বা 7 মাস পর পর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যে তার পলিপের সাইজটা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু যদি শুরুতেই পলিপটা বড় সাইজের হয়ে থাকে, 1 সেন্টিমিটারের উপরে থাকে, অথবা মাল্টিপল পলিপ, অনেকগুলো পলিপ থাকে, এগুলো কিন্তু প্রি ক্যান্সারাস কন্ডিশন বা ক্যান্সার হওয়ার আগের কন্ডিশন। সেক্ষেত্রে কিন্তু দ্রুত অপারেশন করিয়ে ফেলতে হবে, এবং করার পরে অবশ্যই পিত্তথলিটা আমরা বায়োপসি বলা হয়, হিস্টোপ্যাথোলজি বলা হয়, মানে প্যাথোলজিক্যাল পরীক্ষা করে দেখতে হবে এর মধ্যে অলরেডি ক্যান্সারের রূপান্তর হয়েছে কিনা। এছাড়াও কোনো কোনো রোগী দেখা যেতে পারে যে সরাসরি পিত্তথলিতে অনেক বড় একটা মাংসপিণ্ড বা গোটা নিয়ে আসলো, সেক্ষেত্রে ওইটা আমরা গল ব্লাডারের মাস বলি। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওটা মোটামুটি 90 থেকে 95% ক্ষেত্রেই ক্যান্সার হয়ে থাকে। এবং এই যে পিত্তথলির মানে যদি মাংস বাড়ে বা গোটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে ক্যান্সার ধরেই চিকিৎসা করতে হয়। এটা কিন্তু অন্য ক্যান্সারের চেয়ে একটু ব্যতিক্রম। যেমন পাকস্থলীর কোনো ক্যান্সার হলো বা কোলনের কোনো ক্যান্সার হলো, মলদ্বারের ক্যান্সার হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনের আগে মাংস পরীক্ষা করে নিশ্চিত হই। কিন্তু গল ব্লাডারে বা পিত্তথলিতে এই ধরনের যদি কোনো মাংস বাড়ে বা যেটা ক্যান্সার বলে সন্দেহ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে অপারেশনের আগে মাংস পরীক্ষা করাটাকে খুব একটা বেশি উৎসাহিত করি না। কারণ এক্ষেত্রে যে ক্যান্সারটা অপারেবল, অর্থাৎ যে ক্যান্সারটা সম্পূর্ণরূপে অপারেশন করে নির্মূল করা সম্ভব, আমরা যদি এটাকে মাংস পরীক্ষা করার জন্য এফএনএসি বা সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করার চেষ্টা করি, সেক্ষেত্রে অনেকটা ক্যান্সারটা অনেক সময় একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে আমরা তাকে মাংস পরীক্ষার আগেই অপারেশনটা করে, অপারেশনের পরবর্তীতে আমরা যে পিত্তথলি ফেলবো এবং সাথে অন্যান্য কিছু জিনিস ফেলা হয়, যদি ক্যান্সার সন্দেহ হয়, লিভারেরও কিছু অংশ ফেলা হয়, ওটা করে আমরা মাংস পরীক্ষা করে নিশ্চিত হয়ে তার পরবর্তী চিকিৎসা পদ্ধতিটা আমরা নির্ধারণ করি।
তো এটাই হচ্ছে যে পিত্তথলিতে যে কোনো মাংস বৃদ্ধি পেলে সেটাকে কোনোভাবেই বা পলিপ হলে কোনোভাবেই গাফিলতি করা যাবে না, যত দ্রুত সম্ভব একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটার চিকিৎসা করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর প্রদীপ। আমরা আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে পিত্তথলিতে ক্যান্সার হোক, পাথর হোক, আমরা পিত্তথলির কোনো সমস্যা নেই যখন রোগীরা আসে, আপনারা কি কি পরীক্ষা তাকে করতে দেন বা তার রোগ নির্ণয়ের পদ্ধতিগুলো কি কি আছে? প্রথমত, পিত্তথলি পাথরের জন্য খুব আহামরি কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। পিত্তথলির প্রদাহ কিংবা পাথর কিংবা কোনো কৃমি বা যে নর্মাল সমস্যাগুলো আমরা পেয়ে থাকি কমনলি, এগুলোর জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম, এটাই হচ্ছে এনাফ। একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা মোটামুটি সবকিছু জানতে পারি। এমনকি পিত্তথলি পলিপ অথবা পিত্তথলি যে ক্যান্সারের কথা আবেদিন স্যার বললো, ওই ক্যান্সারটাও আমরা কিন্তু পিত্তথলির একটা আল্ট্রাসোনোগ্রামের মধ্যে এটা মোটামুটি আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেয়। তো যখনই আমরা সন্দেহ করে থাকি যে পিত্তথলিতে কোনো একটা টিউমার অথবা ক্যান্সার হয়েছে, তখনই এটাকে আমরা আরো বেশি ডিটারমাইন করার জন্য, চারপাশে ছড়িয়ে গেছে কিনা দেখার জন্য, কিংবা এটা কতটুকু পর্যন্ত আছে, সাইজ কেমন, এগুলো দেখার জন্য আমরা একটা প্যাটের সিটি স্ক্যান করিয়ে থাকি। এছাড়া আমরা কিছু টিউমার মার্কারও করে থাকি। তো টিউমার মার্কার মানে হচ্ছে রক্তের কতগুলো পরীক্ষা, সেখান থেকেও আমরা পিত্তথলির এই যে ক্যান্সার হলো কি হয় নাই সেটা আমরা মোটামুটি ডিটেক্ট করতে পারি। আর পাশাপাশি তো আমরা কোথায় ছড়িয়ে গেল, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি, সেটাও আমরা বুঝতে পারি। তো মোটামুটি ভাবে এই 2-3টা পরীক্ষাই ইজ এনাফ, আমাদের এর বেশি কিছু প্রয়োজন হয় না। আরেকটা পরীক্ষা আমরা পাথর বলে করে থাকি, সেটা হচ্ছে আমরা এমআরআই অথবা এমআরসিপি বলি এখানে স্পেসিফিক্যালি। ওটা দিয়েও আমরা মোটামুটি আহ পিত্তথলি পাথর কিংবা টিউমার, আমরা পিত্তনালীর টিউমার আমরা আন্দাজ করতে পারি। আচ্ছা, এমআরআই বা এমআরসিপি, এই এমআরসিপি জিনিসটা কি, মানে এটা সম্পর্কে আমাদের অনেকেরই অনেক সময় প্রশ্ন থাকে আর কি। এমআরসিপি বিষয়টা কি এটা এবং একটা ইআরসিপি বিষয়টা কি? সুন্দর প্রশ্ন করেছেন। জি এমআরসিপি এমআরসিপি অ্যাকচুয়ালি আমরা সচরাচর সবাই জানি, ইভেন আমাদের দর্শকরাও জানে যে এটা হচ্ছে এমআরআই শব্দটা সবাই জানে। এমআরআই একটা করা হয়, ব্রেনে করা যেতে পারে, পেটে করা যেতে পারে, শরীরের সব অঙ্গে করা যেতে পারে। তো এমআরসিপি হচ্ছে স্পেশাল টাইপ অফ একটা এমআরআই, যেটা আমরা এই শুধুমাত্র পিত্তনালী, পিত্তথলি এবং প্যানক্রিয়াস এই রিজনটাকে আমরা দেখার জন্য স্পেসিফিক্যালি এই এমআরআইটা করে থাকি। জি আর ইআরসিপির কথা যেটা বললেন, জি এটা অ্যাকচুয়ালি একটা ওয়ান কাইন্ড অফ অপারেশন। এটা আন্ডার অ্যানাস্থেসিয়া করতে হয়, এবং এটা একটা অ্যান্ডোস্কোপির মতো এরকম একটা ডিভাইস থাকে জি এই ক্যামেরা দিয়ে। এটা আমাদের পিত্তনালীতে আমরা ঢুকে ওইখানে কিছু ওয়্যার এবং ফোর্সেপ, ধরুন তারের মতো কতগুলো যন্ত্রপাতি থাকে, ক্যামেরা থাকে, এবং আমাদের একটা সিয়াম মেশিন থাকে, আমাদের যেটা বলি আমরা এক ধরনের চলমান এক্স রে কিংবা কম্পিউটার পদ্ধতি বলতে পারেন। এটার মাধ্যমে আমাদের পিত্তনালীর বিভিন্ন প্রবলেম, যেমন পাথর আমরা সরাতে পারি, ওখান থেকে ছোটখাটো পাথর যদি থাকে কৃমি সরানো যায়, ইভেন বায়োপসি করা যায়। কখনো এরকম জন্ডিস হয়ে গেছে আমরা অপারেশন করতে পারছি না, এটা ক্যান্সারের কারণে হোক, পাথরের কারণে হোক, যে কোনো কারণে হোক, তখন ওখানে একটা স্ট্যান্ড দিয়ে আসা যায়। এমনকি ওখান থেকে আমরা বায়োপসি নিতে পারি ইআরসিপির মাধ্যমে। মোট কথা, এটাতে কোনো কাটাছিড়া হয় না, জাস্ট একটা অ্যান্ডোস্কোপির মতো প্রসিডিউর, একটা অ্যানাস্থেসিয়ার মাধ্যমে আমরা খুব সহজে এই কাজটা করতে পারি। এই ইআরসিপি এবং এমআরসিপির মধ্যে পার্থক্য হচ্ছে মূলত এটি। আচ্ছা, ইআরসিপিতে কি কোনো জটিলতা হতে পারে কিনা, বা সেটি কি কোনো ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি কিনা, ডক্টর প্রদীপ? সব প্রসিডিউরে কোনো না কোনো ঝুঁকি থাকে। আর আচ্ছা এটা যেহেতু একটা অ্যানাস্থেসিয়ার মাধ্যমে, এটা তো একটা অপারেশন অ্যাকচুয়ালি, এটাকে আমরা এখন বলি মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর। আচ্ছা তো এটা একটা অপারেশন, এটা আন্ডার অ্যানাস্থেসিয়া আমরা যেভাবে অজ্ঞান করে অপারেশন করে ঠিক সেম ভাবে অপারেশনটা, এই প্রসিডিউরটা সম্পন্ন করা হয়। এখানে আমাদের যে কাজটি করা হয় সেটা হচ্ছে একটা ওয়্যারের মাধ্যমে এবং ক্যামেরার গাইডেন্সে আমাদের ভেতরে ঢুকিয়ে এই পাথর কিংবা যাই বলুন, আমরা যে প্রসিডিউরগুলোর কথা বললাম সেগুলো করতে হয়। ফলে আমাদের প্রসিডিউর জনিত কিছু সমস্যা হয়, যেমন ওখান থেকে ব্লিডিং হতে পারে, ওখানে আমরা কোনো কারণে যদি ওখানে মানে ওটা প্রদাহ হতে হতে এমন নরম হয়ে গেল ওটা দিয়ে ছিদ্র হয়ে যেতে পারে, ট্রমাটিক হতে পারে। অপারেশন প্রসিডিউর করতে গেল এমনিতে নর্মালি ওটা ছিদ্র হয়ে যেতে পারে। অপারেশন করে আসার পরে কিন্তু প্যানক্রিয়াটাইটিস বলি আমরা, মানে প্যানক্রিয়াসের প্রদাহ, অগ্নাশয়ের প্রদাহ, এটা খুব কমন। এটা কিন্তু এই ইআরসিপির একটা খুব কমন কমপ্লিকেশনস, এগুলো হতে পারে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে পিত্তনালীতে যেহেতু এটা ওপেন হয়ে যায় এই মেশিন এবং যন্ত্রপাতি ঢুকানোর কারণে, সেখান থেকে আমরা
পিত্তনালীর প্রদাহ হয়, যেটাকে আমরা বলি হচ্ছে কোলেনজাইটিস। এটা একটা খুব খারাপ ধরনের ইনফেকশন হয়। তো এখান থেকে পরবর্তী সময় ইনফেকশন হতে হতে ওখানে পুঁজ হতে পারে, এবং ইভেন কি লিভারে পর্যন্ত গিয়ে ওটা ইনফেকশন, পুঁজ, এবং যেটাকে আমরা ফোড়া বা অ্যাবসিস বলি, এই প্রবলেমগুলো কিন্তু এই প্রসিডিউর সাথে সংশ্লিষ্ট আছে, এগুলো হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর হাসানুল আবেদিন, আপনার কাছে আমার একটি প্রশ্ন, এটি আমাদের রোগীরাও করে থাকে। পিত্তথলির পাথর বা পিত্তথলির বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে আপনারা সাধারণত আজকাল প্রায় সবাই বা বেশিরভাগ ক্ষেত্রেই ফুটো করে, বা যেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক সার্জারি, সেটা করে থাকেন। একটা সময় একটু কেটেও করা হতো, বা এখনও বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো কেটে করা হয়। এই যে কেটে অপারেশন করা এবং ফুটো করে অপারেশন করা, কোনটা আসলে ভালো? রোগীদের মধ্যে এক ধরনের সন্দেহ থাকে বা চিন্তা থাকে যে ফুটো করে করলে হয়তো পাথর কিছু রয়ে যেতে পারে, বা অপারেশনটা পুরোপুরি সাকসেসফুল নাও হতে পারে, দ্বিতীয়বার আবার অপারেশনের প্রয়োজন হতে পারে, এই জাতীয় কিছু প্রশ্ন তাদের থাকে। এই প্রশ্ন কতটুকু যৌক্তিক এবং আসলে মানে কোনটি আমাদের জন্য বা রোগীদের জন্য ভালো, আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন ডক্টর আবেদিন। জি, আপনার এই কোশ্চেনটাও আসলে মানে মোটামুটি সাধারণ আমাদের যে রুগীরা আছে, সাধারণ জনগণের খুবই কমন কোশ্চেন। যে অনেক রুগী বলে যে স্যার আমার ফুটো করে করিয়েন না, পাথর থেকে যেতে পারে, বা আমার কোনো এক আত্মীয় অপারেশন করেছে, পাথর রয়ে গিয়েছে। তো বিষয়টা হলো আসলে আমরা পিত্তথলির পাথরের অপারেশনের যেটা গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় বিশ্বব্যাপী, এখন যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, 90 থেকে 95% ক্ষেত্রেই আমরা ল্যাপারোস্কোপি বা অর্থাৎ পেট না কেটে ফুটো করে পিত্তথলি পাথরের অপারেশনটা করা হয়। এখানে আসলে পার্থক্যটা হচ্ছে জাস্ট পেটের চামড়ায় ফুটো করা এবং কাটা, এই দুটোই পার্থক্য, কিন্তু ভিতরের অপারেশনটা একই। অর্থাৎ পিত্তথলির পাথরের চিকিৎসার ক্ষেত্রে অনেকের আবার ধারণা আছে যে পিত্তথলিটা রেখে আসা হলো, শুধু পাথর নিয়ে আসা হলো। এভাবে কিন্তু আসলে পৃথিবীর কোথাও এই পদ্ধতিতে অপারেশন হবে না, মেডিকেল সায়েন্সে এটা নেই। পিত্তথলির পাথরের অপারেশন মানেই হলো পিত্তথলি পাথর সহ নিয়ে আসা হবে, অর্থাৎ যার পিত্তথলিতে পাথর হয়ে গেছে ওনার পিত্তথলিটা আসলে শরীরে খুব একটা কার্যকর ভূমিকা রাখে না। এবং ওখানে যদি আমরা শুধু পাথর নিয়ে আসার কোনো পদ্ধতি থাকতো, তাহলে কিন্তু আবার পাথর হতো, অর্থাৎ পিত্তথলি ফেলেই দেওয়া হবে, পাথর সমেত পিত্তথলি ফেলে দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে আবার পাথর হওয়ার যৌক্তিকতাটা নেই। ভিতরের কাজ একই, কোনোভাবেই আবার পাথর হওয়ার যৌক্তিকতা নেই। হ্যাঁ, পাথর যেটা হতে পারে সেটা হলো পিত্তনালীতে। পিত্তনালীতে যে রোগীর পিত্তথলির অপারেশন হয়ে গেছে, ওনারও কিন্তু পিত্তনালীতে যে কখনোই পাথর হবে না, এটার কিন্তু গ্যারেন্টি নাই। কারণ ওনার পিত্তরস তৈরি হচ্ছে লিভার থেকে, এবং কারো কারো পিত্তরসটা একটু ঘন থাকে, যেটাকে আমরা বলি লিথোজেনিক বাইল, বা পিত্তরসে অতিমাত্রায় কোলেস্টেরল থাকতে পারে, অথবা পিত্তনালী দিয়ে কৃমি ঢুকে কৃমিটা মরে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পিত্তনালীতে পাথর হতে পারে বা লিভারের ভিতরে পাথর হতে পারে, যদিও ওনার পিত্তথলির অপারেশন হয়ে গেছে, পিত্তথলি ওনার শরীরে নাই। এই ক্ষেত্রে রোগীরা কনফিউশন করে বা একটা ভুল ধারণা তৈরি হয় যে মেশিনের মাধ্যমে করার কারণে হয়তো পাথর রয়ে গেল। ব্যাপারটা কিন্তু সত্য নয়। পিত্তথলির পাথর মেশিনে করাটাই হচ্ছে, ল্যাপারোস্কোপি করাটাই বিশ্বব্যাপী এখন গোল্ড স্ট্যান্ডার্ড। কিছু কিছু ক্ষেত্রে যাদের পিত্তথলি অনেক বেশি ইনফেক্টেড অবস্থায় আছে, অথবা বারবার পিত্তথলির প্রদাহের কারণে পিত্তথলির আশেপাশে অপারেশনটা মেশিনের মাধ্যমে ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে আমরা বলি কনভার্সন, অর্থাৎ তখন আমরা কেটে পিত্তথলিটা অপসারণ করি। তো এটা আসলে মানে মেশিন অথবা কেটের মধ্যে আবার পাথর হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর প্রদীপ কুমার নাথ, আপনারা দুজনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ করছেন, সরকারি হাসপাতাল এবং চট্টগ্রাম বিভাগের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ হাসপাতাল। সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে এই সরকারি হাসপাতালগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আপনারাই তার কাণ্ডারি। ডক্টর প্রদীপ, আপনার কাছে আমরা জানতে চাই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিত্তথলির এই অপারেশনগুলো বা পিত্তথলির এই সার্জারি বিভাগের যে চিকিৎসা সেবাটা, সেটি আপনারা কি ধরনের সেবা সেখানে দিচ্ছেন? এই অত্যাধুনিক চিকিৎসা সেবা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, এই ল্যাপারোস্কোপিক সার্জারি অথবা এমআরসিপি বা ইআরসিপি, এই চিকিৎসা পদ্ধতিগুলো আপনারা কতটুকু ওখানে অ্যাপ্লাই করতে পারছেন এবং রোগীরা কতটুকু সেবা পাচ্ছে? মতো আমি বলি, আমি যে হসপিটালটাতে কাজ করি সেটা একটা টারশিয়ারি লেভেলের হসপিটাল। জি, এটা মেডিকেল এখানে কলেজ হাসপাতাল। মূলত মেডিকেল কলেজ হাসপাতাল, আপনারা সবাই জেনে থাকবেন। ওখানে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে পিত্তথলি অপারেশন একেবারে
ডাল একেবারে ভাত কমন একটা অপারেশন। খুবই কমন। এটা খুবই কমন। প্রতিদিনই আমাদের এটা কোনো না কোনো ইউনিট, আমাদের ইউনিট ভাগ করা থাকে, কোনো না কোনো ইউনিট 2-3টা করে অপারেশন করে থাকে। হুম। এর মধ্যে দেখা যায় পিত্তথলি 2-3টা করে থাকে, অন্যান্য অপারেশন মিলে তো আরো অনেক, মিনিমাম 8-10টা 15টা এবং 20টা পর্যন্ত অপারেশন থাকে ডেলি। তো এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ ল্যাপারোস্কোপি মেশিন আমরা শুরু থেকেই পেয়েছি। আমি যখন ট্রেনিং শুরু করেছি তখন থেকে, আজ থেকে আরো 15 বছর আগে। তো এখন তো আরো বেশি ডেভেলপড, আমাদের উন্নত মানের মেশিন আছে। আমাদের মেশিন থাকার ফলে আমাদের দেখা যায় মেডিকেল কলেজে কোনো রোগী অপারেশন করতে আসলে ওর আসলে তেমন কোনো খরচই নেই বললে চলে। কারণ সে একই অপারেশনটা বাইরে অনেক টাকা দিয়ে খরচ করে অপারেশন করতে হয়, এখানে আমরা একেবারে ফ্রি অফ কস্ট এটা অপারেশন করতে পারি। এবং এই ল্যাপারোস্কোপি সেম অপারেশন। একটাই প্রবলেম, সেটা হচ্ছে আহ, দেখা যায় এখানে আমাদের যে পরিমাণ রোগী ভর্তি হয়, আমরা সেই পরিমাণ অপারেশন, ধরুন প্রতিদিন আমার এখানে 10টা 15টা করে গলব্লাডার অপারেশনের রোগী ভর্তি হলো, আমি তো এত অপারেশন করতে পারছি না। তো আমরা দেখা যায় যেগুলো প্রায়োরিটি করে আমরা 3টা 4টা প্রতিদিন এভাবে আমরা করে থাকি আর কি। আর এছাড়া সরি জি জি, হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করেন। পিত্তনালী। পিত্তনালীর যে অপারেশন গুলো বলে থাকেন, যেটা আমাদের ইআরসিপি আমাদের আমার মেডিকেল কলেজে ওরা গ্যাস্ট্রেন্টোলজি ওরা তো করেই থাকেন। আমরা সদ্য এটা একটা সুখবর যে আমাদের একটা ইআরসিপি মেশিন আমরা পেয়েছি। তবে এটা আমাদের একেবারে প্রাথমিক কাজগুলো আমরা করছি, যেমন স্ট্যান্ড রিমুভাল, অন্যান্য কাজগুলো আমাদের ট্রেনিং চলছে। পাশাপাশি আমাদের কিছু লজিস্টিক সাপোর্টের জন্য আমরা এটা একদম ফুল ফাংশনিং করতে পারিনি, তবে আমাদের খুব অচিরে সার্জারি ডিপার্টমেন্টে আমরা ইআরসিপি মেশিনটা টোটালি আমরা করতে পারবো। ডক্টর প্রদীপ, আর আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিব, বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের এই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। আমরা আজকে কথা বলছিলাম পিত্তথলির অসুখ নিয়ে এবং পিত্তথলির নানান রকম অসুখ নিয়ে আমাদের সাথে তাদের অভিজ্ঞতা এবং তাদের জ্ঞানকে শেয়ার করবার জন্য, ভাগ করবার জন্য এসেছেন আমাদের দুজন বিশেষজ্ঞ অতিথি। অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন তারা সুদূর চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজের দুজন বিশেষজ্ঞ, ডাক্তার মোহাম্মদ আহসানুল আবেদিন, তিনি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এবং ডাক্তার প্রদীপ কুমার নাথ, তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন সার্জারি বিভাগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ডক্টর আহসানুল আবেদিন, আপনার কাছে আমরা আবার যেতে চাই। পিত্তথলির ক্যান্সার নিয়ে কথা বলছিলাম এবং পিত্তথলির ক্যান্সার সম্পর্কে আপনি মোটামুটি আমাদেরকে একটি ধারণা দিয়েছেন। বাংলাদেশে কি পরিমাণ মানুষ পিত্তথলির ক্যান্সারে ভুগছে, এটার কি কোনো পরিসংখ্যান আমাদের কাছে আছে? আমাদের কাছে আসলে ওরকম কোনো পরিসংখ্যান নেই। আচ্ছা। তবে আমাদের যেই দৈনন্দিন প্র্যাকটিসে আমরা একটি সময় মনে করেন আজ থেকে 10-12 বছর আগে পিত্তথলির ক্যান্সারের রোগী যেরকম পেতাম, এখন কিন্তু ক্যান্সারের প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আচ্ছা। এবং আমরা এখন মোটামুটি মাসে 2জন বা 3জন কিন্তু পিত্তথলির ক্যান্সারের রোগী পাচ্ছি। আচ্ছা, তো এই ক্যান্সারের প্রবণতা বাড়ছে। আচ্ছা, আর্লি স্ক্রিনিং আমরা জানি যে ক্যান্সারের একটি খুব গুরুত্বপূর্ণ একটি টুল, এবং আমরা এই আর্লি স্ক্রিনিং বা শুরুতে রোগ নির্ণয় করতে পারলে ক্যান্সার আমরা খুব ভালোভাবেই সুস্থ করে তুলতে পারি ক্যান্সার রোগীদের। পিত্তথলির ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে আর্লি স্ক্রিনিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা, এবং করলে সেটা কিভাবে আমরা করতে পারি? জি, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আসলে ক্যান্সারের মূল চিকিৎসাটা, বিশেষ করে সার্জিক্যাল চিকিৎসার সাফল্য নির্ভর করে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে তার উপর। যে কোনো ক্যান্সার যদি আর্লি বা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, সেটার চিকিৎসা অনেক যেটা আশাব্যঞ্জক একটা চিকিৎসা, এবং আমরা বলি যে রোগীর কিউর রেট বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পিত্তথলির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তো পিত্তথলির ক্যান্সারের যে আর্লি স্ক্রিনিং এর যেটা বলছেন, সেটার জন্য আমরা যেটা করতে পারি যে আলট্রাসোনোগ্রাফি, সেটার মাধ্যমে আমরা কিন্তু প্রথমে পিত্তথলি ওয়াল বা পিত্তথলির মধ্যে কোনো পলিপ আছে কিনা সেটা আমরা দেখে নিতে পারি। এটা বিশেষ করে যে বয়সে পিত্তথলির পাথর হওয়ার বা ক্যান্সার হওয়ার ঝুঁকিগুলো থাকে, বিশেষ করে 40 বছর বয়সের পরে, এটা কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি করে নেওয়াটা ভালো। যাদের কোলেস্টেরল লেভেলটা বেশি থাকে তাদেরও কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি করে পিত্তথলির অবস্থাটা দেখে নেওয়া উচিত। আর যদি পিত্তথলিতে পলিপ পাওয়া যায় তখন কিন্তু খুব ক্লোজলি এটাকে মনিটরিং করা উচিত, এবং সেক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই 6 মাস পর পর আলট্রাসোনোগ্রাফি করে স্ক্রিনিং করে দেখতে হবে পলিপের সাইজটা বড় হচ্ছে কিনা বা পলিপের সংখ্যা বাড়ছে কিনা।
সাথে সাথে আমরা রক্তের একটা টিউমার মার্কার CA19-9 বলা হয়, যেটা রক্তের মাধ্যমে একটা টিউমার মার্কার দেখা হয়, সেটা পিত্তথলি, পিত্তনালী এবং লিভার, প্যানক্রিয়াস এসবের ক্যান্সারে কিন্তু এটা বাড়ে। এটা একটা আমাদের ধারণা দিতে পারে, এটা একটা ইন্ডিকেটর। তো এভাবে আমরা আর্লি অবস্থায় ক্যান্সারটা ডিটেক্ট করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর প্রদীপ, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে পিত্তথলির যে অসুখগুলো কথা আমরা জানলাম, এইগুলো কি আমাদের জীবনযাপনের পদ্ধতির সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা, যে আমরা বা এটা প্রিভেনশন বা প্রতিরোধ আমরা কি করার কোনো ব্যবস্থা আছে কিনা আমাদের, বা কোনো বিশেষ কোনো জীবনযাপন পদ্ধতি অবলম্বন করলে আমরা এই রোগ থেকে ভালো থাকবো, এরকম কোনো পরামর্শ যদি আপনার থাকে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করবার জন্য অনুরোধ করছি। ডক্টর প্রদীপ। হ্যাঁ, অবশ্যই কিছু জীবনযাত্রার পর অনেক কিছুই, বিশেষ করে পিত্তথলি পাথরের যেই প্রতিরোধ বলেন, জি। এটা কিন্তু লাইফস্টাইলের উপর অনেক কিছু নির্ভর করে। যেমন ধরুন, কারো যদি এরকম যে ওভারওয়েট থাকে, তো আমরা বলে থাকি যে তার একটু ওয়েটটা যদি কমানো যায় এবং রেগুলার এক্সারসাইজ করা, বেশি পরিমাণে পানি খাওয়া, খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে যদি পারা যায় একটু ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেওয়া। আমরা অনেক সময় ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে বলি, পুষ্টিকর খাবার, যেমন ভিটামিন ডি, ভিটামিন সি, এই ধরনের খাবারগুলো আমরা নিয়মিত খেতে বলি, এগুলো যাতে অভাব না হয়ে থাকে। এবং রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, সেটা অবশ্যই কমাতে হবে। তারপর যদি ইভেন অনেকে দেখা যায়, একটা রিসেন্ট গবেষণা আমি একটু শেয়ার করি, যেটা হচ্ছে আমরা যে গ্যাস্ট্রিকের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়, অ্যান্টি আলসারেন্ট আমরা বলি, বা প্রোটন পাম্প ইনহিবিটর, লং টার্ম এই প্রোটন পাম্প ইনহিবিটর যদি খেয়ে থাকে কেউ, সেখান থেকেও কিন্তু গলব্লাডারে পাথর হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আরেকটা কথা হচ্ছে, আহ, কারো কারো ক্ষেত্রে, যেমন আমাদের ওয়েস্টার্ন কালচারে যদি বলে থাকি, অ্যালকোহল কনজাম্পশন যদি বেশি করে থাকে, তাহলে সেখান থেকে হতে পারে। আর এখানে পিত্তথলির যদি আমরা ক্যান্সারের কথা বলে থাকি, সেক্ষেত্রে পলিপের যে কথাটা আবেদিন স্যার যেটা বলেছেন, যে পলিপ আমরা সাধারণত 1 সেন্টিমিটার অথবা 10 মিলিমিটার পর্যন্ত আমরা অ্যালাউ করে থাকি। তো 10 মিলিমিটারের যখন এটা পৌঁছে যাবে কাছাকাছি, অবশ্যই এটাকে অপারেশন করতে হবে, পিত্তথলি ফেলে দিতে হবে। তা না হলে এখান থেকে কিন্তু পিত্তথলি ক্যান্সার হতে পারে। এবং পিত্তথলি ক্যান্সার ওয়ান অফ দা কি বলবো, এটা খারাপ একটা ক্যান্সার বলতে পারেন। শরীরে যে খুব দ্রুত কতগুলো ছড়ায় ক্যান্সার এবং এটা খুব দ্রুত ছড়িয়ে যায়, এবং এটা আসলে ফলপ্রসূ ওরকম যে অন্যান্য অঙ্গের যেরকম আমাদের ক্যান্সারের চিকিৎসা করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়াটা অত সহজ না আর কি। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এবং দেখা যায় রোগীরা আসে অনেক দেরিতে, তখন কিছু করার থাকে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। পিত্তথলি এবং পিত্তনালীতে কিছু প্রদাহ হয়ে থাকে ডক্টর প্রদীপ, যেটা আপনাকে কোলেনজাইটিস বা এ ধরনের কিছু অসুখ আছে। এই পিত্তনালী প্রদাহের সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন আর কি। আমি পিত্তনালীর পাথর যখন বলতে গেছি, তখন কিছু কথাবার্তা আমি বলেছিলাম ওই সময়। যেটা হচ্ছে পিত্তনালীতেও পিত্তথলির মতো পাথর এবং প্রদাহ হতে পারে। তো সেটাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভাষায় আমরা কোলেনজাইটিস বলে থাকি। তো কোলেনজাইটিসের তো অনেকগুলো কারণ বললাম, একটা সিপিও একটা কোলেনজাইটিসের প্রধানের কারণ, এছাড়া স্টোন একটা কারণ। এখানে যদি কোনো কারণে কৃমি ঢুকে যায় খাবারের খাদ্যনালীর সাথে যেহেতু সংযুক্ত থাকে, সেখান থেকে হতে পারে। টাইফয়েড হতে পারে, এরকম বিভিন্ন কারণে হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি আমাদের দর্শকদেরকে আমরা বলতে পারি যে নিয়মিত আপনারা কৃমির ওষুধ খাবেন এবং ডিওয়ার্মিং বা কৃমির ওষুধ খেলে পরে? ডেফিনেটলি, কারণ আমাদের মতো এরকম মানে ঘনবসতিপূর্ণ দেশে দেখা যায় আমরা আসলে বেশিরভাগ মানুষের হ্যান্ড হাইজিন মেনটেন করতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের দেশে বা এই ধরনের সাউথ এশিয়ান যে একটু দরিদ্র কান্ট্রি যেগুলো আছে, অথবা আমরা লিস্ট ডেভেলপিং কান্ট্রি যেগুলোকে আমরা বলি, এসব দেশে কিন্তু কৃমির মাত্রাটা অনেক বেশি থাকে। তো এটা নিয়মিত যে কৃমির ওষুধগুলো থাকে, এগুলো টাইম টু টাইম যদি খায়, তাহলে কিন্তু এই ধরনের অবশ্যই এই প্রবলেমটা আমরা অ্যাভয়েড করতে পারি। এটা খুব স্বাভাবিকভাবে এটা আমরা করতে পারি, এটার জন্য মানে স্পেশাল কিছু প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের ছাত্র জীবনে আমরা যেরকম ধরেন যে ওই অনেক কৃমিওয়ালা রোগী পেতাম কমন বাইল ডাক্টে বা পিত্তনালীতে, এখন কি এরকম পাওয়া যায় আপনারা যারা প্র্যাকটিস করছেন এখন সার্জারিতে, ডক্টর প্রদীপ?
হ্যাঁ, আমার যেটা যতটুকু মনে পড়ে, আমার ছাত্র জীবনে আমার প্রথম যে কৃমি দেখার অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমার সার্জারি ওয়ার্ডে আমার একটা আমাদের প্রফেসর উনি অপারেশন করেছিলেন। সেটা হচ্ছে আমার ইন্টেস্টাইনের ভিতরে, এটাকে আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলি, ইন্টেস্টিনাল আমাদের ওয়ার্ম বোলাস বলে, হ্যাঁ আমাদের ভাষায়, যে অনেকগুলো কৃমি একসাথে দলা পাকিয়ে আমার যে খাদ্য মানে আঁত যেটাকে বলি আমরা আমাদের ইন্টেস্টাইন, ওটাতে আটকে গিয়ে একেবারে মানে প্যাকেট ফুলে প্রচুর এই অবস্থা। কৃমি ছিল, একটা কিডনি তো ট্রে ভর্তি। ওটা অ্যাকচুয়ালি হাজার হাজার, মানে এটা আমার এক বাটি কৃমি ছিল এটা, হ্যাঁ, নুডলসের মতো। তো ওটা আমার একটা প্রথম অভিজ্ঞতা ছিল। তো এরপরে আমরা পিত্তনালীতে অনেকবার এরকম কৃমি পেয়েছি, বা কৃমি পরে এটা আসলে স্টোনের মতো হয়ে যায়, আমরা ক্যালসিফিকেশন বলি, এগুলো আমরা পেয়েছি। তবে হ্যাঁ, এখন আহ, দেখা যায় যে আমাদের সোশ্যাল অনেকগুলো অ্যাওয়ারনেস হওয়ার কারণে কিছুটা আমরা এখন কৃমির ওষুধ রেগুলার এখন খেয়ে থাকি, এখন ডাক্তারের কাছে যেতে হয় না, নিজেরাই খেয়ে থাকি। তো বলা যায় আমরা যখন আমাদের আজ থেকে 15-16 বছর 17 বছর আগে আমরা যখন দেখেছি আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে, সেই মাত্রাটা যদি বলি, সেটা অনেক কমে এসছে, এখন অনেক কম পাওয়া যায়। তার মানে পাওয়া যায় না এমন না, তবুও পাওয়া যায়। আমাদের ওয়ার্ডে প্রায় দেখা যায় আমাদের হসপিটালে এরকম পিত্তনালীতে কৃমি নিয়ে ভর্তি হচ্ছে। প্রচুর কৃমি ভর্তি আছে। অনেক ধন্যবাদ ডাক্তার প্রদীপ। আমরা ডক্টর আসনাল আবিদিনের কাছে যাচ্ছি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। ছোট করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু পরামর্শ দিতেন যে কী ধরনের জীবনযাপন করলে পরে আমরা রোগীদেরকে সুস্থ রাখতে পারবো। ধন্যবাদ। পিত্তথলির পাথর বা পিত্তথলির যে কোনো অসুখ থেকে মুক্ত থাকতে হলে আসলে আমাদের একটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করা উচিত। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের চর্বি জাতীয় খাবারগুলো যতটুকু পারা যায় অ্যাভয়েড করা, রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বাড়তে না দেওয়া। কারণ পিত্তথলির পাথর যেগুলো হয় তার মধ্যে মোটামুটি 50 থেকে 60 ভাগ হচ্ছে কোলেস্টেরল জনিত কারণে। এছাড়া শর্করা জাতীয় খাবারটা কমাতে হবে, ওভারওয়েটটা প্রিভেন্ট করতে হবে। কৃমির ওষুধটা নিয়মিত 3 থেকে 4 মাস পর পর খেতে হবে। এখন অবশ্য সরকারি পর্যায়েও বিভিন্ন স্কুলে কৃমির ওষুধ খাওয়ানো হয়, যেটা ক্যাম্পেইন করে খাওয়ানো হয়। এটা ডেফিনেটলি এটা একটা ফলাফল আসছে। তো আর হলো, যদি কখনো পেটে ব্যথা হয়, বিশেষ করে উপরের পেটে ব্যথা হয়, তখন এটা মানে গাফিলতি করা যাবে না। নিদেন পক্ষে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে একজন সার্জারি বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। এবং যদি পিত্তথলিতে পাথর থাকে বা পলিপ থাকে, সেটা যা বললাম এতক্ষণ, ওই নিয়ম অনুযায়ী এটা দ্রুত অপারেশনের সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, যেন কোনোভাবেই এটা ক্যান্সারের দিকে যেতে না পারে। কারণ পিত্তথলির ক্যান্সার অন্যান্য ক্যান্সারের তুলনায় এটা কিছুটা ভয়াবহ এবং এটার প্রগনোসিস কিছুটা কম অন্য ক্যান্সারের তুলনায়। এই জন্য এটা অ্যাভয়েড করাটাই আমাদের জন্য ভালো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু শেষ একটা প্রশ্ন করতে চাই। আমাদের দর্শকরা বা সাধারণ মানুষেরা প্রায় এই প্রশ্নটি করে, সেটা হচ্ছে পিত্তথলি অপারেশনের পরে এই যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে চর্বিযুক্ত খাবার কম খাবেন বা ইত্যাদি, তো পিত্তথলি অপারেশনের পর অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার তো এখন পিত্তথলি নেই, তাহলে আমি কি এখন মাংস, গরুর মাংস এগুলো খেতে পারবো কিনা, দাওয়াত খেতে পারবো কিনা? এই প্রশ্নের উত্তর আসলে কি? হ্যাঁ, পিত্তথলি নেই ঠিক আছে, কিন্তু ওনার এটা খেয়াল রাখতে হবে, যেহেতু ওনার পিত্তথলিতে পাথর হয়েছিল, ওনার পিত্তথলির ফাংশনটা কিন্তু অপারেশনের আগেই কমে গিয়েছিল। সেক্ষেত্রে পিত্তথলি ফেলে দেওয়ার পরে উনি যে একেবারেই চর্বি জাতীয় খাবার খেতে পারবে না তা না। পিত্তথলির কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা নয়, পিত্তরস সংরক্ষণ করা, যেটা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার হজমে এক্সট্রা যেই সাপোর্টটা লাগে, অতিরিক্ত পিত্তরসের যে সাপোর্টটা লাগে, সেটাই ফুলফিল করে। তো যেহেতু ওনার অতিরিক্ত পিত্তরসটা আসবে না, কিন্তু স্বাভাবিক পিত্তরস লিভার থেকে তৈরি হচ্ছে, যেটা দিয়ে চর্বি জাতীয় খাবার উনি হজম করতে পারবেন। তবে আমরা বলি যে রিচ ফুড, এখন আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে কিছু না কিছু তেল চর্বি আছেই, কিন্তু একটা বিয়ে বাড়িতে গেল, মানে মেজবান অতিরিক্ত খেলো, অতিরিক্ত যেন না খায় আর কি। অতিরিক্ত খাওয়া যাবে না। সেক্ষেত্রে হয়তো রোগীর একটু অনেক হজমের সমস্যা অনেক হলে ধন্যবাদ কিংবা ডক্টর আসনাল আবেদিন ডায়রিয়া হতে আপনাকে। আমরা চমৎকার কিছু আলোচনা শুনেছি আজকে, এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং রোগীদের, সাধারণ মানুষের প্রয়োজন হয় এরকম একটি বিষয় আসলে আমরা আজকে আলোকপাত করেছি, এবং আপনারা খুব সুন্দর করে আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের জ্ঞানকে আমাদের সাথে ভাগ করেছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন সর্বোপরি, সেজন্য দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের নেক্সাস টেলিভিশনের কলাকুশলীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।